মাথার ওপর কাকফাটা রোদ ছড়িয়ে একনাগাড়ে উত্তাপ বিতরণ করে চলেছে হলুদরঙা সূর্যি মামাটা। এই ব্যস্ত নগরীতে সেই তীব্র উত্তাপ গায়ে মেখেই পথচারীদের চলাচলে মত্ত হয়ে রয়েছে সড়ক। দৈনন্দিন কাজে ব্যস্ত শহর জীবনের উৎকৃষ্ট উদাহরণ এইসব পরিশ্রমী মানুষেরাই, যারা প্রতিনিয়ত নিজেদের পরিবারের খাতিরে নিজেদের সুখশান্তি বিলিয়ে করে চলেছে উপার্জন। এই তীব্র গরমে ঘেমে একাকার হয়ে চলেছে প্রত্যেকের দেহ। তবে ব্যতিক্রম শুধুমাত্র এই চারজন মানবের কর্মকাণ্ড। তারা ঘামছে শুধু গরমের দরুনই নয়, তাদের ঘর্মাক্ত কলেবর মুখ্য ভিত্তি হল টেনশন। আজ সকাল ৮টা নাগাদই নওগাঁ থেকে সোজা রওনা দিয়ে কোনো স্পটে ব্রেক না নিয়েই অন্নিতারা অবশেষে ফিরেছে চকবাজার। পুরো ৪.৫ ঘণ্টা জার্নির পর সকলের শরীর ক্লান্ত হলেও বর্তমানে ক্লান্তির চেয়ে দুশ্চিন্তাই তাদের মাথায় পতঙ্গের ন্যায় কামড়ে চলেছে ক্রমাগত। গাড়িতে থাকাকালীন ২ ঘণ্টার মাথায় অন্নিতার ঘুম ভেঙে গিয়েছিল আচমকাই। সেই থেকেই হাজারো রকমারি প্রশ্নে একাকার হয়ে চলছিল তার অশান্ত হৃদয়ে। ভেবেছিল নিশান্তদের রহস্যের সমাধান সজাগ থেকেই করবে, যে করেই হোক, কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। যা দরুন নিজের অসময়ে আগত ঘুমবাবাজির ওপর চরম ক্ষিপ্ত ছিল সে। নিশান্ত ছিল নাছোড়বান্দা। তাকে হাজার কাতুকুতু দিতে দিতে গুঁতো মেরেও কোনো লাভ করতে পারেনি সে। যার দরুন বর্তমানে তার মুখ কোনো পেঁচার তুলনায় কম কালো হয়ে নেই মোটেই। সবাই যখন দুশ্চিন্তার অতল গহ্বরে ডুবে হাবুডুবু খেয়ে চলেছিল, এমন সময় ঠোঁট উল্টে মুখ কাদো করে চাপা আর্তনাদ করে উঠল সানি। এহা এহা, আল্লাহ গো, আমার আর বাসায় ফেরা বুঝি হইল না গো। সানির ভ্যাতকান্দুরি টাইপ কথাবার্তায় বিরক্ত হল রিভান। পেটে চিমটি কেটে চুপ করতে ইশারা করে বলল, এখন ভ্যা করে কাইন্দা কোনো লাভ নাই। বাসা থেকে যেমন বেরিয়েছি তেমন বাসায় ফিরতেও লাগবে। তা থেকে বেটার এত দুশ্চিন্তা বাদ দিয়ে বুকটান করে বাসায় ঢুকে পড়ি সবাই। ওকে? নিশান্ত সরু চোখে তাকালো। যেখানে তার মতো ঠান্ডা মাথার মানুষেরই টেনশনে মাথা ফেটে যাচ্ছে, সেখানে রিভান এতটা গাছাড়া ভাব নিয়ে আছে ভাবতেই অবাক লাগছে তার। অন্নিতা বেশ কিছুক্ষণ যাবতই গালে হাত দিয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎ রিভানের প্রত্যুত্তরে হাত উঠিয়ে বলল, এই আমার কাছে একটা বুদ্ধি আছে। সবাই এদিকে মনোযোগ দিন। অন্নিতার কথায় তিনজনই কান খাড়া করে ভ্রু কুঁচকে ঝুঁকে দাঁড়াল। অন্নিতা গলা খাকারি দিয়ে বক্তাদের মতো ভাব নিয়ে বলা শুরু করল, আচ্ছা, আমরা তো সবাই এখন বাসায় ম্যানেজ করার মতো বাহানা খুঁজছি, রাইট? বিনিময়ে তিনজনই একসাথে মাথা ঝাঁকাল তৎক্ষণাৎ। অন্নিতা শটান হয়ে দাঁড়াল, দু হাত ভাঁজ করে গম্ভীর গলায় বলল, দেন সলিউশন একটাই, আমাদের একে অপরের বলির পাঠা হতে হবে। অন্নিতার কথায় সমস্বরে গলা মিলিয়ে মানে? বলে চেঁচিয়ে উঠল নিশান্ত, সানি এবং রিভান। তাদের চিৎকারের তীব্রতায় অন্নিতা দুহাতে কান চেপে ধরে নাকমুখ কুচকাল। বিরক্তির ভাব ফুটিয়ে বলল, ওমারে আমার কানটা গেল রে। আরে আগে পুরো কথাটা তো শুনবেন নাকি? আমায় শেষ করতে দিন, মানেটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। অন্নিতার কথায় তিন বন্ধুই নিজেদের গলার স্বর নিয়ন্ত্রণ রেখে গভীর মনোযোগী হল। অন্নিতা ফিসফিসিয়ে বলা শুরু করল, তাহলে যেটা বলছিলাম, আচ্ছা আপনাদের বাড়ির লোকেরা কি সবার ফোন নম্বর জানে? মানে বলতে চাইছি যে সানি ভাইয়ের প্যারেন্টস কি রিভান ভাইয়ের ফোন নম্বর জানেন?
কিংবা বাসার নম্বর? বিনিময়ে মাথা ডানে বানে নাড়িয়ে দুজনেই বোঝালো যে জানে না। নিশান্ত ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলল, তা না জানলেও আমরা যে 3 বন্ধু কম বান্দর এটা 3 জনের পরিবারই খুব ভালোমতো জানে। অর্ণিতার মুখটা খানিকটা চিন্তিত দেখালো। কিছুক্ষণ চুপ থেকে গালে হাত রেখে ভাবার ভান করে বলল, ফ্যাক্ট সেটা নয়, ফ্যাক্ট হচ্ছে একে অপরের হয়ে কিস্তি দেওয়া। এখন খুব মন দিয়ে আমার কথা শুনুন। এই সানি ভাই আর রিভান ভাই আপনাদের কারো কাছেই তো বর্তমানে ফোন নেই, তাই না? বিনিময়ে দুজনেই মুখ কালো করে বাংলার 5 বানিয়ে মাথা ঝাঁকালো। সানি ঠোঁট উল্টে বলল, ফোন টোন, টাকা পয়সা এমনকি জামা কাপড় সবই তো ওই কাইল্লা ডাকাইতেরা মাইরা লাইচ্ছে ভাবি। অর্ণিতা ভ্রু কুচকাল। সানির মুখ থেকে আজ পর্যন্ত ভাবি বাদে আর কোনো সম্বোধন না পাওয়ায় নিজেরও প্রায় অভ্যেসই হয়ে গিয়েছে এই ভাবি ডাক শোনায়। অদ্ভুত হলেও ইদানিং সানিকে দেখতে তার দেবর ফিলিংসই আসে। তবে কারণটা অজানা, যার দরুন ততটা পাত্তা দিল না অর্ণিতা। সামান্য কেশে নিয়ে আবারও বলল, আচ্ছা সে যাই হোক, কথাটা হচ্ছে বাহানার। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু কাল বেরিয়েছি ঠিক 2টার আগে আগে। মানে ততক্ষণে আমরা জেগে থাকলে বাসার সবাই ঘুমে কাত। রাইট? 3 জনই সিরিয়াস মুডে হ্যাঁ সূচক মাথা দোলাতেই। তার মানে আমরা চাইলেই একদম সাজানো গোছানো মিথ্যে বলে ব্যাপারটা সীমিত পরিমাণে ভয়ঙ্কর করে তুলতে পারি। যদিও মিথ্যে বলা আমার ধাঁচে নেই, তবু মাঝে মাঝে মিথ্যে দিয়ে প্রাণে বাঁচা গেলে মিথ্যেই ভালো টাইপ অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমায়। সেরকম এবারও খানিকটা মিথ্যে বলে কেটে পড়তে হবে বইকি। আমরা একটা কাজ করব, ফার্স্টলি সবাইকে বোঝাব যে আমরা রাতে নয় বরং দিনে, তাদের ঘুম থেকে উঠার পূর্বেই বাড়ি থেকে বেরিয়েছি। যেহেতু আমি বাড়ি থেকে ফোন নিয়েই আসিনি আর নিশান্তেরও ফোন চার্জের অভাবে মৃতপ্রায়। দ্যাট মিন্স সবাই অলরেডি আমাদের ফোনে না পেয়ে ভার্সিটি, সমিতি সহ আশেপাশে খোঁজ করা বাদ রাখেনি মোটেই। এই মুহূর্তে খুব বেশি যুক্তিসঙ্গত কারণও কিন্তু বাহানা হিসেবে চালানো যাবে, নয়তো অতি চালাকের গলায় দড়ি টাইপ অবস্থায় পড়তে হবে আমাদের। আমরা বরং উদ্ভট কোনো এক বাহানা জুড়ে দেব। আচ্ছা, আপনাদের মাঝে আপকামিং কারো বার্থডে আছে কি? অর্ণিতার কথায় 3 বন্ধু নিজেদের জন্মদিনের ডেট মনের করার চেষ্টা চালালো। রিভান সানি দুজনেই জানালো তাদের দুজনের বার্থডেই গত হয়েছে 2 মাস প্রায়। নিশান্ত কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে বলল, এই জলয়ে জামার বার্থডে এবারও এক্সামের মধ্যে পড়বে। পরের মাসের 18 তারিখ। বার্তাতে কি এসে যায়? অর্ণিতা দুহাতে হালকা শব্দ করে তালি বাজালো। চোখে মুখে একরাশ আশা নিয়ে বলল, ব্যাস হয়ে গেল। আপনার বার্থডে এক্সামের সময় না করে টেনেটুনে আজ এনে নিলেই কেল্লা ফতে। অর্ণিতার কথার আগামাথা কিছু বুঝল না কেউ। রিভান বিস্মিত হয়ে বলল, বার্থডে কি গরু ছাগল যে টেনেটুনু হাল চাষ করাবে? এটা তো একটা ফিক্সড ডেট। আহা, আপনারা সবাই চুপ থাকবেন? ওমায় শেষ করতে দিন। দেখুন, বার্থডের ডেট নিয়ে টানাটানি করতে হবে না, জাস্ট বার্থডের শো অফ করতে হবে, এটাই ফ্যাক্ট। সানি আর রিভান ভাই আপনারা একে অপরকে ফাঁসিয়ে বলবেন ও আমাকে সকাল সকাল জোরজবরদস্তি নিশান্তের মাথায় আন্ডা ফুটাতে নিতে গিয়েছিল।
অন্বিতার বলা বাক্য শেষ হতেই নিশান্তরা তিনজনই বিস্ফোরিত চোখে ফুটবলাকার ধারণ করে চেঁচিয়ে ওয়াট বলে উঠল। তাদের চিৎকারে অন্বিতা চোখ খিচে বন্ধ করে দুহাতে কান চেপে ধরল আবারও। বিরক্তির চরম সীমায় পৌঁছে চিৎকার জুড়ে দিয়ে বলল, বাপরে, আমার কানের পর্দা তো গলে গিয়ে স্যুপ হয়ে গেল রে। আহহ, কি শুরু করেছেন আপনারা? নিজেদের কিউরিয়াস মাইন্ডটাকে একটু ধৈর্যশীল মাইন্ডে পরিণত করুন না বাবা, প্লিজ। আমায় বলতে দিন। এবার নিজেদের এক্সাইটমেন্ট ধরে রাখতে তিনজনেই ঠোঁটে আঙুল চেপে ধরল। অন্বিতা কান ছেড়ে দিয়ে স্বাভাবিক গলায় আবারও বলতে শুরু করল, এখন আসা যাক কান্ডা ফুটানো টপিক নিয়ে। আপনারা এই জেনারেশনে মানুষ হয়ে পচা ডিম না হোক অ্যাটলিস্ট ভালো ডিম মারার কাহিনী সম্পর্কে অবগত নন ভেবেই অবাক লাগছে আমার। হোয়াট এভার, আন্ডা ফুটানো কিন্তু বর্তমান সময়ের একটা বার্থডে স্পেশাল ট্রেন্ড বলা চলে। এখানে বার্থডে গার্ল অথবা বয় উভয়কেই চরম অপদস্থ হতে হয় তাদের বন্ধুবান্ধবদের জন্য। ফ্রেন্ডসরা মিলে সারপ্রাইজ দেওয়ার নাম করে মাথায় পচা ডিম ফুটিয়ে গায়ে আটা মেরে দেয়। মোট কথা একেবারে দুর্গন্ধযুক্ত ভূতে পরিণত করে বার্থডে গার্ল অথবা বয়কে। সেই ট্রেন্ডটার বানা দিয়েই সানি ভাই আপনি বাসায় বলবেন, রিভান ভাই আপনাকে নিশান্তের এরকম পরিস্থিতি ঘটাতে নিয়ে গেছে। বাসায় জানাতে চেয়েছিলেন বাট সময়ের স্বল্পতায় ভুলে বাসায় ফোন রেখে না বলেই বেরিয়ে গিয়েছেন। আর এতক্ষণ যাবৎ এসব হৈহুল্লোড়ের পাশাপাশি নিশান্তকে পানিতে চুবিয়ে গন্ধ মেটাতে মেটাতে সময় চলে গিয়েছে দেখতে দেখতে। রিভান ভাও, আপনিও সেইম ডায়ালগ ঝেড়ে দিবেন। শুধু নাম অদলবদল করে সানি ভাইয়ের নাম জুড়ে দিবেন। ব্যাস হয়ে গেল। আর বাদবাকি ক্ষমাটমা চাওয়া, হাতে পায়ে পড়ে এরকম না জানিয়ে করা ভুলের দোয়াই দিয়ে মাথা ঠোকরান এসব আপনাদেরই ম্যানেজ করতে হবে। এক নিঃশ্বাসে এতটুকু বলে সামান্য ব্রেক মারল অন্বিতা। নাকের ডগায় জমা বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি আইডিয়া পছন্দ হল? সানি রিভান একে অপরের দিকে বিস্ময় মাখা চোখে তাকাল। মুহূর্তেই ময়ূরের ন্যায় নেচে উঠে দুজনেই। রিভান লাফাতে লাফাতে বলল, ওহ মাই গড, হোয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া ম্যান। নিশান্ত দেখ, তুই নিজেরে ব্রিলিয়ান্ট ভাবস তাই না? অন্বিতা তো তোর থেকে কয়েক ধাপ এগিয়েই। অন্বিতা জামায় কলার না থাকা সত্ত্বেও ওড়না টেনে ভাব জমাল। নিশান্ত নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বলল, আচ্ছা ওদেরটা না হয় বুঝলাম, বাট আমরা কি বলবো বাসায়? আমরা দুজনে আলাদা আলাদা বললে তো ধরা খাবো নির্ঘাত। সানি রিভানের হাত চেপে ধরে নিশান্তকে উদ্দেশ্য করে জবাবস্বরূপ বলল, তোরা নিজেদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি সামলা বাপ। হাম তো পাতলি গালিছে নিকাল লিয়ে। বলেই রিভানকে সাথে নিয়েই মুহূর্তেই হাওয়া হয়ে গেল সানি। নিশান্ত অন্বিতা দুজনেই বোকার মতো চেয়ে রইল। নিশান্ত আনমনেই বলে উঠল, নিজেদের কাজ হওয়া মাত্রই ফুরুত। এগুলা বন্ধু? এরা তো বন্ধু নামের এক একটা জলজ্যান্ত কলঙ্ক। অন্বিতা বিস্ময় কাটিয়ে গোলগাল চোখে তাকাল নিশান্তের মুখপানে। হাতের ইশারায় নিজের দিকে মনোযোগী হতে বলে বলল, আপাতত ওদের কথা বাদ দিন। এই দিকে তাকান, আমার কিন্তু বাসা থেকে খুব একটা সমস্যা হবে না। কোজ আমার হুটহাট যেখানে সেখানে যাওয়ার রেকর্ড আছে ঠিকই, তবে না জানিয়ে নয়। এবার না হয় একটু মাস্কা লাগিয়ে ভুলে ফোন রেখে যাওয়ার বাহানা জুড়ে দেব, তাতেই হয়ে যাবে।
মেইন প্রবলেমটা কিন্তু আপনাকে নিয়ে। আপনি বরং আমায় ফলো করুন। আমরা দুজনে একসাথে বাসায় এন্ট্রি নিলেও আপনি চুপ থাকবেন। আমি যেকোনো উছিলায় কথা উঠিয়ে আপনাকে বাঁচিয়ে নিব। আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলাবেন, ওকে? বিপরীতে সূক্ষ্ম চোখে নিশান্ত তাকালো অন্বিতার পানে। অদ্ভুত হলেও যেকোনো ক্রিটিক্যাল পরিস্থিতি চুটকি বাজিয়ে স্বাভাবিকতায় রূপে ফেরানোর অসম্ভব ক্ষমতা রয়েছে তার। আচ্ছা, সে কি পারবে না তার মনের হতাশা দূর করতে? তার দোটানার বেড়াজালে আবদ্ধ হৃৎপিণ্ডটাকে নিমিষেই সারাতে? বাসা থেকে 10 মিনিটের দূরত্বে রাস্তার ধারের বটগাছের নিচে বসে নুহার ছোটাছুটি গালে হাত দিয়ে পর্যবেক্ষণ করছিল নিশান্ত। নুহা বাচ্চাদের সাথে লাফালাফি করছে। দেখতে দেখতে বোনটার 7 বছর পূর্ণ হল অজান্তেই। এইটুকুনি বয়সেই তার কত শত পাকা পাকা কথা। আজ অন্বিতার অজুহাতে বাম হাত ঢুকিয়ে নুহা মুখ ফসকে তাদের মাঝে ইটিসপিটিস চলছে এরকম টাইপ বাক্য উচ্চারণ করে ফেলেছিল হুট করে। নিশান্ত তখন বোকার মতো গোলগাল চোখে চেয়ে চেয়ে দেখছিল প্রত্যেকের মুখের রিয়াকশন। অন্বিতা তৎক্ষণাৎ মুখ চেপে ধরেছিল, অবশ্য নুহার তবু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছিল কিছু ঠাউর করার পূর্বেই। নিশান্তের বাবা মা ছেলেকে বকাঝকা করবার বদলে উল্টে মিটিমিটি হাসছিলেন। মাঝখান থেকে চরম অস্বস্তি ও লজ্জায় পড়ে চুপসে গিয়েছিল অন্বিতা। অথচ নিশান্ত ছিল হতমূর্খ টাইপ। সবার মুখের রিয়াকশন দেখেও নুহার বলা ইটিসপিটিস শব্দটির কোনো মানে খুঁজে বের করতে পারেনি সে। তবে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল তখন বোনকে। হাজার হোক, যেখানে কপালে নির্ঘাত অছিলা বাস ছিল সেখানে কি সুন্দর করে একটা বাক্যেই সবার ভাবমূর্তি পরিবর্তন করে ফেলেছিল নুহা ম্যাজিকের মতো করেই। যার দরুন অন্বিতার নিজের বাসায় ফেরার সময় চোখ রাঙিয়ে শব্দটার বলা অর্থটাও মধুর মতোই লেগেছে তার। অন্বিতার জায়গায় হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে এরকম মশকরা করলে বাসায় ভূমিকম্প তোলা নিশান্ত বোকার মতো অন্বিতার গালের গোলাপি আভা নিয়েই শত শত ভাবনায় মত্ত ছিল। আশেপাশে চলা কর্মকাণ্ডে তখন তার মন ছিল কই? শিখাবাবলির সাথে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করে বাড়ি ফিরছিল অন্বিতা। তার লম্বা এলো চুলের বিনুনি কোমর পর্যন্ত ছড়িয়ে আছে অবলীলায়, যারা পায়ের ধাপ ফেলার সাথে সাথেই নেচে উঠছে আপন মনে। সঙ্গ দিয়ে চলেছে অন্বিতার নূপুর পায়ে এগিয়ে চলার ছমছমে শব্দে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাচ্চাদের কোলাহলপূর্ণ মাঠের দিকে চোখ গেল তার। অন্বিতা ক্ষণিকের জন্য থমকে দাঁড়াল। হঠাৎ নিজের ঝাপসা স্মৃতিতে ফুটে উঠতে লাগল নিজের শৈশব। অন্বিতা এই বাচ্চাগুলোর মতোই ছোটাছুটিতে মত্ত ছিল। তার পাশেই মিষ্টি হেসে সঙ্গ দিচ্ছিল কেউ। তবে তার ঝাপসা মুখশ্রী ঠাউর করতে পারল না অন্বিতা। ছোট্ট একটা শ্বাস ফেলে আবারও এগোতে নিতেই চোখ গেল নুহার ওপর। নুহাকে দেখেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল তার। ভাবল বাচ্চাদের সাথে একটু ছোটাছুটিতে মত্ত হওয়াই যায়। ভেবেই বটগাছটার দিকে তাকাল। হাজারো ভাবনায় মত্ত নিশান্তের ক্লান্ত মুখশ্রী দৃষ্টিগোচর হতেই ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল তার। অন্বিতা মনে মনে ভাবল, যাক, অবশেষে 4 দেয়ালে বন্দি রোবট তবে প্রকৃতির আমেজ বুঝতে শুরু করল। এই ভেবেই এগিয়ে চলল খানিক আলাপ করার তাগিদে। তবে হঠাৎ করেই চোখের সামনে কোনো বাচ্চার হাত ফসকে রাস্তার ওপর গড়িয়ে গিয়ে পড়া ক্রিকেট বল ভেসে উঠল। বাচ্চাটাও অবুঝ মনে বল করতে ছোট্ট ছোট্ট পায়ে ছুট লাগাল।
এর মাঝেই রাস্তার অপোজিট প্রান্ত থেকে দ্রুত বেগে ছুটতে ছুটতে এগিয়ে এলো একটি প্রাইভেট কার। অন্বিতা ভয়ার্ত চোখে তাকাল। এত দূর থেকে দৌড়ে বাচ্চাটাকে থামানো যাবে না জেনেও ছুট লাগাল। বাচ্চাটার আর মাত্র 1 হাত দূরত্বে গাড়িটা থাকাকালীনই থমকে দাঁড়াল অন্বিতা। এক প্রকাণ্ড চিৎকারের আওয়াজ কানে পৌঁছতেই দুহাতে মাথা চেপে ধপ করে রাস্তার পাশেই হাঁটু গেড়ে বসে পড়ল সে। তবে কি বাচ্চাটাকে বাঁচানো হলো না? এভাবে খেলতে খেলতেই বুঝি শেষ হয়ে গেল একটি প্রাণ। খালি হলো কোনো অভাগী মায়ের বুক। পিছলা রাস্তার পাশে রক্তাক্ত শার্টে মোড়ানো নিশান্ত খুব সাবধানেই নিজের বাহুডোরে বাচ্চাটিকে আগলে রেখে শুয়ে আছে আধভেজা ঘাসের চাদরের ওপর। এতক্ষণে আশেপাশের মানুষেরা ঘটনার আকস্মিকতায় তাড়াহুড়ো করে যে যার স্থান ত্যাগ করে ছুটে আসতে শুরু করে দিয়েছে অ্যাক্সিডেন্ট স্পটে। বাচ্চারা এতক্ষণ খেলায় মত্ত থাকাকালীন টের না পেলেও আশেপাশের হইচই শুনে মনোযোগ সরিয়ে রাস্তার ধারে তাকাল। চোখের সামনে নিজের ভাইকে রক্তে ভেজা শরীর নিয়ে আহত অবস্থায় আবিষ্কার করে হাত থেকে পড়ে গেল চকলেটের ঠোঙ্গা। নিজের ভাইয়ের এমন করুণ পরিস্থিতি বড় হোক বা ছোট, কোনো বোনের পক্ষেই মেনে নেওয়াটা সহজ নয়, দুষ্কর প্রায়। নুহাও তার ব্যতিক্রম নয়, যার দরুন নুহা ছোট্ট ছোট্ট পাই ঘাসের ওপর ধাপ ফেলে ছুট লাগাল। কান্না জড়িত কণ্ঠে আর্তনাদ জুড়ে দিল মুহূর্তেই, ভাইয়া আয়া। নুহার গলায় ভাইয়া বলে করা চিৎকার অন্বিতার কানের পর্দায় আঘাত হানতেই হাত ছেড়ে ভয়ার্ত চোখে সামনে তাকাল অন্বিতা। ততক্ষণে স্পটে ভিড় জমে গিয়েছে অনেকটাই। দূর থেকে বাচ্চাটিকে নিজের বাহুডোরে আবদ্ধ রেখে ব্যথায় কুকড়ে উঠা নিশান্তের প্রতিচ্ছবি গোলকরন্ধ্রের মাঝে ফুটে উঠতেই এক লাফে উঠে দাঁড়াল অন্বিতা। হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। কাপা কাপা পাই শরীরে বিদ্যমান বাকি শক্তিটুকুর ওপর ভিত্তি করে এক ছুটে স্পটে পৌঁছল সে। নিশান্ত বাচ্চাটিকে ছেড়ে দিয়ে উঠতে চেষ্টা করতেই চাপা আর্তনাদে লুটিয়ে পড়ল। ভার ছেড়ে দেওয়ায় মাথায় আঘাত লাগার পূর্বেই ধরে ফেলল কেউ। একই মুহূর্তে দৌড়ে পৌঁছাল নুহা। ভাইয়ের হাত ধরেই কান্না জুড়ে দিল সে। অন্বিতার কোলে মাথা রেখেই মৃদু হাসল নিশান্ত। অন্বিতার চোখে এই প্রথমবারের মতো জল দেখছে সে। যে মেয়েটা হাজারো প্রতিকূলতায় দিব্যি ঠোঁটে হাসি রেখে পরিস্থিতির সামাল দেয়, আজ তারই এক বুক ভরা কষ্টের পাহাড় জমে গোলকরন্ধ্র কর্তৃক বয়ে চলেছে লবণাক্ত জল। নিশান্তের ইচ্ছে হল খুব করে অন্বিতার গালে হাত রেখে বলতে যে, কাঁদবেন না প্লিজ মিস অন্বিতা, আপনার ঠোঁটে যে হাসিটাই মানায়। কান্না? সে তো আপনার চোখে বড্ড বেশিই বেমানান। তবে বলা হয়ে উঠল না তার। চোখের সামনে সবকিছু আবছা হয়ে এলো মুহূর্তেই। অন্বিতার ঝাপসা মুখটাকে স্পর্শ করে চিন্তামুক্ত থাকতে বলাও হল না। তখন বাচ্চাটিকে বাঁচাতে যেয়ে নির্ঘাত মৃত্যুর হাতে না পড়লেও হামাগুড়ি দিয়ে পড়ার কারণে মাথায় চোট লেগেছিল বেশ। সাথে পিঠে পাঁজরে আঘাত লেগে কেটে গেছে বিশ্রীভাবে, যার দরুন তার পরনের সাদা শার্টটা আর সাদা রঙের বাহারে নেই মোটেই। রক্তের চাদরে সাদা রং কেটে লালবর্ণ ধারণ করেছে তার পরনের পোশাক। মাথার পেছনে পাশে ক্ষতস্থান থেকেও ব্লিডিং হচ্ছে ভীষণ। তবু নিশান্তের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিজের জীবন দিয়ে হলেও অবেলায় ঝড়ে যাওয়া থেকে প্রাণবন্ত শিশুটির প্রাণ তো রক্ষা করতে পারল। মায়ের কোলের শিশু কোলে ফেরাতে তো সক্ষম হল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে প্রায়।
পশ্চিমাকাশের ডুবি ডুবি রক্তলাল সূর্যটা তারই আগাম সংকেত দিয়ে চলেছে অবলীলায়। সেই সাথেই থেকে থেকে কানে ভেসে আসছে বাড়ি ফেরা পাখিদের ডাক। এই পরন্ত বিকেলে বিষণ্ণ মন নিয়ে হসপিটালের এক কোণার সিটে নুহাকে বুকে আগলে গুটিসুটি মেরে বসে আছে অন্বিতা। তাদের ঠিক সামনেই পায়চারি করে চলেছেন রফিক আহমেদ এবং আমজাদ হোসেন। ছেলের শোকে কান্নায় ভেঙে পড়ে চোখমুখ ফুলিয়ে ফেলেছেন আফসানা বেগম। আইসিইউর এই নিস্তব্ধ পরিবেশেই হঠাৎ দরজার শব্দে পলক ফেলে তাকালো সবাই। দুজন নার্সের সাথে ভীষণ কর্কশভাবেই কথা বলতে বলতে আইসিইউ থেকে বের হলে ডক্টর শেফাউল আলম। তাকে দেখতেই এক বুকভরা বেদনাকে আশায় রূপ দিয়ে হন্তদন্ত হয়ে এগোলেন আমজাদ হোসেন, রফিক আহমেদ এবং আফসানা বেগম। অন্বিতা উদ্গ্রীব চোখে মুখ তুলে তাকাল। নুহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা পায়ে ধাপ ফেলে এগোতেই কানে এলো ডক্টরের সাথে বাকিদের সংলাপ বিনিময়ে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ওর গুরুতর কিছু হয়নি তো? ডক্টর প্লিজ বলুন, চুপ করে থাকবেন না। আমার একমাত্র ছেলের কিছু হলে আমি বাঁচব না। ডক্টর দুহাত মেলে রফিক আহমেদ এবং আফসানা বেগমকে থামালেন। কপালে ভাঁজ ফেলে উদ্বিগ্ন গলায় বললেন, আহা, আপনারা শান্ত হন। আমায় কথা বলার সুযোগ তো দিন। আপনাদের ছেলে এখন বিপদমুক্ত। চিন্তা করবেন না। তবে অনেক বড় ক্ষতি হতে পারত যদি না অন্বিতা সঠিক সময়ে আপনাদের ছেলেকে হসপিটালে নিয়ে আসত। ড শেফাউল আলমের কথায় একটু হলেও চিন্তামুক্ত হলেন সবাই। অন্বিতা আপন মনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে এক মনে আল্লাহকে ডাকা তবে সার্থক হল ভেবে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করল সে। নুহার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, দেখেছ নুহা বেবি, ভাইউর কিচ্ছু হয়নি। তোমার ভাইয়া একদম ঠিক আছে। আর কান্না নয় কেমন? নুহা অন্বিতার গলা জড়িয়ে ধরে মুখ লুকাল। ক্ষীণ গলায় বলল, ভাইউকে বলবা না আমি কান্না করছি ওকে? নয়তো পড়ে হেসে হেসে আমার মজা নেবে পোচ্চাটা। অন্বিতা হাসল। নুহার গালে ঠোঁট ছুঁয়ে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। এবার হ্যাপি? নুহা চোখ মুছে মিষ্টি হেসে মাথা দোলাল। আফসানা বেগম ও রফিক আহমেদ কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে অন্বিতার পানে তাকালো। চোখ সরিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে আবারও প্রশ্ন ছুড়ল, আচ্ছা, আপনি কি অন্বিতাকে আগে থেকেই চিনতেন? ওর নাম জানলেন কি করে? ড শেফাউল আলম হেসে সম্মতি জানালেন। নার্সদের কাজ বুঝিয়ে যেতে ইশারা করে বললেন, ও কেই বা না চিনে। মেয়েটা মানুষের জন্য যা করে তা বলা বাহুল্য। এই পর্যন্ত যেসব ভিকটিমদের ফ্যামিলি মেম্বার কেউ সাথে ছিল না, সাথে ছিল এই মেয়েটি। কম করে হলেও 10-12 জনকে অ্যাডমিট করিয়েছিল হসপিটালে। অনেকের তো বিল মিটিয়েও দিয়েছে নিজের পকেট খালি করে। সেই সূত্রেই অন্বিতার সাথে আলাপ হয় আমার। ওর মতো মেয়ে সচরাচর কোথাও পাওয়া যায় না। সাধারণের মাঝেই অসাধারণ ব্যক্তিত্ব তার। আচ্ছা, আপনারা বরং একটু অপেক্ষা করুন। পেশেন্টকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর যদি এখনই দেখা করতে চান তবে এক এক করে ঢুকবেন। পেশেন্টের ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে খেয়াল রাখবেন। এটুকু বলেই রফিক আহমেদের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে পাশের কেবিনে ঢুকলেন ডক্টর আলম।
আফসানা বেগম অন্বিতার মাথায় হাত বুলালেন। মনে মনে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছেলেকে দেখবার উদ্দেশ্যে পা বাড়ালেন দরজা ঠেলে। একে একে সবার অচেতন নিশান্তকে দেখা হয়ে এলে এবার এলো অন্বিতার পালা। অন্বিতাকে অস্বস্তিতে জড়সড় হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আঁচলে চোখ মুছে বাহু ধরে ঝাঁকালেন আফসানা বেগম। অন্বিতা আইসিইউর বাহিরে দাঁড়িয়ে কপালে ঘাম মুছছিল। আফসানা বেগমের হাতের স্পর্শে চমকে ফিরে তাকাল সে। আফসানা বেগম মৃদু হেসে বললেন, তুমি কি ভেতরে যাবে অন্বিতা মা? অন্বিতা ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাল। কেন যেন নুহার মুখ থেকে সেই ইটিসপিটিস শব্দটি নিঃসৃত হবার পর থেকেই আফসানা বেগম ও রফিক আহমেদের সামনে পড়লেই লজ্জায় গাল লাল হয়ে উঠছে তার। অন্বিতার মনে মনে ভয় হতে লাগল, নিশান্তের প্রতি এতটা উইকনেস দেখে যদি উনাদের সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে যায় ভেবেই দোটানায় পড়ে রইল তার অসহায় নিপীড়িত ছটফটে হৃদয়টা। আফসানা বেগম হয়তো অন্বিতার অস্বস্তিটা বুঝলেন। অভয় দেওয়ার তাগিদে কাঁধে হাত রেখে বললেন, যাও মা, একটু দেখা না হয় করেই এসো। ছেলেটার মুখটা বড্ড শুকিয়ে গেছে জানো। মা হয়ে ছেলের এই করুণ পরিস্থিতি মেনে নেওয়া যে সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি তোমার মাধ্যমে আমার ছেলেটাকে সঠিক সময়ে হসপিটালে পাঠালেন। বলেই মলিনতা ভরা হাসি হেসে পাশ কাটিয়ে নুহার পাশে গিয়ে বসে পড়লেন। আফসানা বেগমকে দেখেই ঠোঁট উল্টাল নুহা। পেট চেপে ধরে মুখে কাদো কাদো ভাব এনে বলল, আম্মু, পেট এমন গুড়গুড় করছে কেন? আফসানা বেগম মেয়ের বোকা বোকা কথায় হেসে ফেললেন। নুহাকে কোলে বসিয়ে বললেন, পেটে এখন ইঁদুর দৌড়চ্ছে যে বাবুটার। চলো ইঁদুরগুলোকে শান্ত করবার ব্যবস্থা করি। বলেই বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। মেয়ের হাত ছোট্ট ডান হাতটা ধরে চললেন ক্যান্টিনের উদ্দেশ্যে। অন্বিতা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল মামেয়ের ভালোবাসাময় কিছু নিদর্শনের পানে। অজান্তেই নিজ মনে হাসল সে। মায়ের কথা মনে পড়তেই বুক ভারী হয়ে এলো তার। তবে জল গড়িয়ে পড়ল না চোখ বেয়ে, শুধু বুক চিরে বেরিয়ে এলো এক তীব্র উত্তপ্ত দীর্ঘশ্বাস। সাদা চাদরে মোড়ানো বেডশিটের ওপর নিশান্তের নিথর দেহটা চোখে পড়তেই বুকের ভেতর ছ্যাতো করে উঠল অন্বিতার। নিশান্তের মাথার অর্ধেকটা ব্যান্ডেজেই মোড়ানো। ব্যান্ডেজের ওপর থেকে কপালে পড়ে থাকা চুলগুলো এলোমেলো ভীষণ। মুখটা শুকিয়ে চুপসে গিয়েছে তার। এতগুলা মানুষকে চিন্তায় ফেলে নিশ্চিন্তে শুয়ে আছে ঘুমন্ত নিশান্ত। অন্বিতার বড্ড অভিমান হল। চেয়ার টেনে নিঃশব্দে নিশান্তের পাশে বসতে বসতে আনমনেই বলে উঠল, আপনি ভীষণ স্বার্থপর নিশান্ত। আমাদের কাঁদিয়ে কি নিশ্চিন্তেই না ঘুমুচ্ছেন আপনি? একটুও কি মায়া হচ্ছে না আমার ওপর? আপনার মা বাবা, বোনের ওপর? অন্বিতা ছোট্ট করে শ্বাস ফেলল। নিশান্তের মুখপানে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আলতো করে হাত রাখল তার হাতের ওপর। কি হচ্ছে কেন হচ্ছে তা জানা নেই তার। শুধু এটুকুই উপলব্ধি করতে পারছে যে মন নামক অনিয়ন্ত্রিত মেশিনটি অজান্তেই ফুরবল হয়ে পড়ছে দিনকে দিন। নিশান্তের প্রতি অদ্ভুত এক অনুভূতি এসে জমছে মনের কোণায়। না চাইতেও তাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে অবুঝ মনটা। নিশান্তের ভাবনায় ডুবে শত শত জাল বুনে চলেছে আনমনেই সেই হৃদয়ে। আচ্ছা, আদৌ কি কোনো কানেকশন আছে তাদের মাঝে? কেন এতটা মায়া কাজ করে অন্বিতার?
কেন নিশান্তকে দেখে মনে হয় সে তার বড্ড চেনা, যার সাথে কোনো কারণ ছাড়াই পার করে দেওয়া যায় যুগের পর যুগ, মাসের পর মাস। রাত ৯টা বেজে ১২ কি ১৩ মিনিট। রিভানসানির মুখে বিষণ্ণতার তীব্রতর ছাপ। দম বন্ধকর পরিস্থিতিতে পিষ্ট তাদের অসহায় বিনম্র প্রাণ। আজ সন্ধে বেলায় দুই বন্ধু হেলেদুলে সিদ্ধান্ত নিয়েছিল নিশান্তের বাসায় এসে দেখা করে তাদের জটপাকানো প্রশ্নের উত্তর খোঁজার। যেই ভাবা সেই কাজ ধার্য ধরেই রাত ৯টা নাগাদ নিশান্তদের বাড়িতে পৌঁছয় সানি রিভান। তবে তাদের আশা নিরাশায় পরিণত করে আফসানা বেগম নিজের ছেলের সাথে ঘটে যাওয়া নির্মম দুর্বিষহ ঘটনা আওড়াতেই ধক করে উঠে দুজনের বুক। একে অপরের দিকে গ্লানি ভরা চাহনিতে চেয়ে নিশান্তের ঘরের দিকে পা বাড়ায় তারা। হসপিটাল থেকে বাড়ি ফিরে বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভাবছিল নিশান্ত। সানি রিভানকে পেঁচার মতো মুখ বানিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, এই এখন তোদের আসার সময় হল? আরে মরে গেলে তো এতক্ষণে মাটি দেওয়াও সারা হয়ে যেত। ছাগল কোথাকার। সানি রিভান হতাশার চরম সীমায় পৌঁছে ঠোঁট উল্টাল। মুখ কালো করে নিশান্তের পাশে এসে টুপ করে বসে রিভান বলল, দোস্ত তুই তো জানিস আমাদের দুজনের একজনের কাছেও এই মুহূর্তে ফোন নাই। থাকলে কি আর খবর পাইতাম না বল? রিভানের কথার রেশ টেনেই সানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মামা তুই বিশ্বাস কর, আইজ যদি ওই কাইল্লা ডাকাইত্তগুলাক পাইতাম, ওমার প্যান্ট খুইল্লা ডুগডুগি বাজাইয়া মুতাইতাম। শালাগো জন্যে ঠিক সময় এত বড় অঘটনের খবরটা পর্যন্ত পাইলাম না। নিশান্ত মৃদু হাসল। ব্যথায় জীর্ণ শরীরটায় জোর খাটিয়ে সামান্য উঠে বালিশে হেলান দিয়ে বসে বলল, হইছে হইছে আর ডাকাতের দোষ দিতে লাগবে না। ইচ্ছা থাকলেই উপায় হয়। আচ্ছা সেসব কথা ছাড়, আমি ঠিক আছি। এখন কিসের জন্য এই রাতে হুলোবেড়ালের মতো এসেছিস সেটা বল। নিশান্তের প্রত্যুত্তরে কিছু মনের পড়ার ভাব নিয়ে দুজনেই একসাথে লাফিয়ে উঠল হঠাৎ। নিশান্ত গা বাঁচাতে ছিটকে সরে এল। ঝাঝালো গলায় বলল, তোরা মানুষ? একে তো বিপদের সময় পাশে ছিলি না, আর এখন যখন বিপদ কেটে একটু সুস্থ আছি তাতেও তোদের বাদরামি। আর একটু হলেই তো আহত থেকে নিহত করে ফেলছিলি ডাটাগিলার পাঠা। সানি রিভান নিজেদের বোকামির জন্য একে অপরের মাথায় আস্তে করে চাটি বসিয়ে দিল। রিভান মুখে সিরিয়াসনেস ফুটিয়ে বলল, আসলে আমরা আসছিলাম তোর ওই ডুপ্লিকেট আয়নার রহস্যভেদের কৌশল জানতে আর কি। মাগার এসে তো আন্টির থেকে এগলা শুনে সব ভুইলা গেছিলাম। রিভানের কথায় নড়েচড়ে বসল নিশান্ত। মাথাটা আগের মতো বালিশে হেলান দিয়ে রেখে বলল, প্রথমত ওই মেয়েটা যে আয়ানা সেজে আমায় বোকা বানাবার চেষ্টায় নিয়োজিত ছিল তাকে সন্দেহ করবার উৎকৃষ্ট উদাহরণ কি ছিল জানিস? তার ফার্স্ট বলা কথাটাই। ইউ মিন ওই যে তোকে ডেকে কেমন আছি শাস্ক করল সেটা? ইয়া, দ্যাটস হার ফার্স্ট মিস্টেক। সানি রিভান দুজনেই বিস্মিত চোখে একে অপরের দিকে তাকাল। সানি আহাম্মক সেজে বলল, লে ভাই, এটা তো একটা নরমান কোয়েশ্চন। এটাতে আবার সন্দেহের কি দেখলি তুই? নিশান্ত সরু চোখে তাকাল। চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে বলল, আহা, কোয়েশ্চনটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে মেয়েটার আমার নাম ধরে করা ডাকটা। তারও একটা গুরুতর কারণ আছে বৈকি।
আমি মেয়েটার পেট থেকে কথা বের করবার জন্য অনেক কিছুই আশা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে মেয়েটা আমায় যা যা বলল তাতে স্পষ্ট ছোটবেলার তেমন কোনো ঘটনা সে ভুলেনি। সেই হিসেবে আমায় ছোটতে কি বলে ডাকত তা ভুলে যাওয়া তো কাম্য নয় নিশ্চয়, রাইট? সানি রিভান একসাথে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল। সানি প্রশ্নোক্ত চোখে চেয়ে বলল, কি বলে ডাকত তোরে মাইয়াডা? নিশান্ত মৃদু হাসল, দুহাত ভাঁজ করে বসে বলল, রাই ভাইয়া। রিভানের মতো সানিও চোখ বড় বড় করে মুখ হা করল। রিভান ঠোঁট বাঁকিয়ে বলল, রাই ভাইয়া? এ কেমন নাম? নিশান্ত একরাশ বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিভানের কনফিউশন দূর করতে বলল, আমার পুরো নাম তোদের অজানা নয়। রাইয়ান নামটা উচ্চারণ করতে বড্ড পরিশ্রম বলে মনে হতো দেখেই শর্টকাট মেরে রাই ভাইয়া বলেই ডাকত আয়ু। আর শুধু সেটাই মেইন পয়েন্ট না, মেয়েটার কথাবার্তায় একটা লুকোচুরি ভাব ছিল। ওর বাবা বিদেশে থাকলেও মাসে মাসে টাকা পাঠাতেন তা আমার জানা ছিল, বাট মেয়েটা সিম্প্যাথি পাবার জন্যে বলেছে যে তার বাবা তাদের ভরণপোষণের দায়িত্ব নেয় না। তাছাড়া ওর যদি সব মনে থাকত তবে এতদিন লুকিয়ে থাকার কোনো মানে ছিল না। আচ্ছা সেটাও মানলাম, তাতেও কিন্তু পুরোপুরি মিথ্যে প্রমাণিত হয়নি সে। বাট সবথেকে বড় ধরাটা কখন খেল জানিস? কখন? যখন সে আমায় তার গলার লকেটটা দেখালো। আমি কিন্তু ইচ্ছে করেই ইন্টারনেটে ইনফরমেশন দিয়েছিলাম যে আয়ুর গলায় আমার নামের ফার্স্ট লেটারের একটা লকেট ছিল, ইনফ্যাক্ট সেই চেইনটার ছবিও দিয়েছিলাম। তবে ইচ্ছে করেই প্রতারণার ভয় লেটারটার ছবি দেইনি, আর তারা ধরাটা খেল এখানেই। আমার কথামতো সেই ইনফরমেশনটাকেই বাস্তবে রূপ দিতে যেয়ে মেয়েটার গলায় ঝুলানো সেইম চেইনের এন লেটারের একটা লকেট। বাট আয়ুকে আমি দিয়েছিলাম আর লেটারের লকেট, আর এতদিনে যদি সেটা হারিয়ে না গিয়ে সাথে থাকত তবে নির্ঘাত পুরনো হবার ছাপ পড়ত। হয় রং উঠে যেত কিংবা মরিচা পড়ত। যেটাই হোক না কেন কোনো না কোনো পরিবর্তন দেখা যেতই, এটা কনফার্ম। নিশান্তের প্রতিটি কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিল সানি রিভান। তার বুদ্ধিমত্তা দেখে না চাইতেও অবাক হতে বাধ্য হল তারা। দুজনেই দুহাতে বার কয়েক তালি বাজিয়ে রিভান বলল, সাব্বাস ব্যাটা, তোর দ্বারাই পসিবল এসব। কেমনে পারিস বলতো এতটা তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে ঘুমোতে? তোর জায়গায় আমি হইলে তো এত না খাইটটা সোজা বাড়ি নিয়ে আসতাম ওরে। নিশান্ত অসুস্থ শরীরের ভাব জমাল। শার্টের কলার ধরে সোজা করতে করতে বলল, এই জন্যেই তুই রিভান, নিশান্ত নস। শার্ট খুলুন। কি হলো হা করে কি দেখছেন? শার্টটা খুলুন। অন্নিতার কথায় হা করা মুখটা আগের তুলনায় আরও বৃহত্তর পরিধি নিয়ে হা হয়ে রইল নিশান্তের। নিশান্তকে এভাবে রসগোল্লার মতো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সামান্য নড়েচড়ে দাঁড়াল অন্নিতা। পাশ থেকে খোঁচা মেরে রিভান বলল, ওই ব্যাটা, পরেও দেখার বহুত টাইম পাবি, আপাতত যা বলতেছে তাই কর। আমরা না হয় ড্রয়িং রুমে গিয়ে বসতেছি। রিভানের মুখের কথা হুট করে ছিনিয়ে নিয়ে সানি লাজুক লাজুক ভাব এনে ফিসফিসিয়ে বলল, এ কি মামা, ভাবির দেখি শরমের মাত্রা বহুত কম। এককেরে ডিরেক্ট রোমাঞ্চ করতে আইয়া পড়ছে, তাও ফির দেবরদের সামনেই। সানির কথায় সরু চোখে তাকালো অন্নিতা। ফিসফিসিয়ে বলার দরুন সম্পূর্ণ বাক্যটা স্পষ্ট না হলেও ভাবি শব্দটা বরাবরের মতো আবারও কানে গিয়ে ধাক্কা লাগল তার।
পাশ থেকে রিভান খোঁচা মেরে দিল তৎক্ষণাৎ। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আবে সানি লিওনের বাচ্চা, তোর তো শরমের ডিব্বা আছে তাই না? তা খাড়ায় আছোস কিল্লাই? ব্যাটটা চল বাহিরে। বলেই এক প্রকার টেনে হিচড়ে ঘর থেকে সানিকে নিয়ে বেরিয়ে গেল রিভান। অন্বিতা দোমনা ভাব নিয়ে ওষুধের কৌটাটা টেবিলের ওপর রাখল। সামান্য স্বরে কেশে নিয়ে বলল, মানে আপনাকে দেখতে এসে দেখলাম আন্টির শরীরটা তেমন ভালো নেই। অতিরিক্ত টেনশনের জন্য ফুরবল হয়ে পড়েছেন। তবু আন্টি এসে ওষুধটা লাগাতে চাইলেন, বাট আমি বাধা দিলাম আর কি। উনি এখন রেস্ট নিচ্ছেন, উনার হয়ে আমি আপনার কাটা জায়গাগুলোতে ওষুধ লাগাতে এসেছি। এই নিশান্ত খানিকটা আশ্বস্ত হল। বিছানার একপাশে চেপে বসে অন্বিতা বসতে ইশারা করে বলল, আচ্ছা বসুন, বাট সমস্যা ছিল না তো, আমি একাই লাগিয়ে নিতে পারতাম। শুধু শুধু কষ্ট করার প্রয়োজন ছিল না। অন্বিতা ঠোঁট বাঁকাল। ওষুধের কৌটাটা হাতে তুলে বিছানায় বসতে বসতে বলল, কেমন পারতেন জানা আছে আমার, হাত যে অল্পের জন্য ভেঙে যায়নি এই অনেক। নিশান্ত মৃদুস্বরে হাসল। শার্টের বোতাম একে একে খুলে গা থেকে নামাতেই থেমে গেল হাত। ঠিক যতবারই বাহু বেশি দূর উঁচু করতে যাচ্ছে ততবারই ব্যথায় কুকড়ে উঠতে হচ্ছে তাকে। এভাবেই কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করার চেষ্টা চালালো নিশান্ত। অন্বিতা হয়তো বুঝল তার চাপা ক্রন্দন মিশ্রিত জ্বালাপোড়া, যার দরুন চটজলদি বলে উঠল, আপনি থামুন, আমি সাহায্য করছি। বলেই ছোট্ট করে অস্বস্তি মাখা শ্বাস ত্যাগ করল অন্বিতা। কাপা কাপা হাতে নিশান্তের শার্টের কলারে হাত রাখতেই কেঁপে উঠল বুক। নিশান্ত নিজেও থমকাল। অদ্ভুত এক অনুভূতি এসে নাড়া দিয়ে গেল তার বক্ষে। হৃৎপিণ্ডের শীতল স্রোত বোঝালো ভেতরে চাপা কোনো সুপ্ত প্রেমাবেগ। নিশান্ত বুঝতে চেয়েও বুঝল না যেন। নিজের আবেগ মিশ্রিত ভাবনা শত শত পাথরের নিচে দমিয়ে রেখেই অন্যদিকে মনোযোগ দেবার চেষ্টা চালাল। তবে নিজেকে সামলাবার মতো জো ছিল না অন্বিতার। শিরা উপশিরায় ইলেকট্রিক শকের ন্যায় জোয়ার বয়ে চলছে তার। নিশান্তের পিঠে হাত ছোঁয়াতেই কম্পনের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল হৃদয়ের ধুকপুকানি। তার উন্মুক্ত ফর্সা পিঠে নজর পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল ঘাম। চোখ খিচে বন্ধ করেই চটজলদি ওষুধ লাগিয়ে থামল অন্বিতা। অদ্ভুত সব অনুভূতির বেড়াজালে পিষ্ট হৃদয়খানি নিয়ে ঘোড়ার বেগে ছুট লাগিয়ে কয়েক হাত দূরে সরে এল সে। নিশান্ত অন্বিতার কর্মকাণ্ডে কিঞ্চিত বিস্মিত হল। চিন্তার দরুন কুঁচকে এলো তার ভ্রু। উদ্বিগ্ন গলায় নিশান্ত প্রশ্ন ছুড়ল, আপনি ঠিক আছেন তো মিস অন্বিতা? নিশান্তের বলা এটুকু বাক্যই অস্থিরতা বাড়াতে যথেষ্ট ছিল অন্বিতার। নিশান্ত তার হাবভাবে অবাক না হয়ে পারল না আর। আমি ঠিক আছি বলেই এক ছুটে বেরিয়ে যাওয়া অন্বিতাতেই দৃষ্টি স্থির হল তার। মেয়েটার হঠাৎ এরকম বিহেভিয়ারে কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে আরেকটু ঝুঁকে তাকালো নিশান্ত। ততক্ষণে দৃষ্টির অগোচরে চলে গিয়েছে অন্বিতা। হালকা দোলায় স্পন্দন গতিতে নড়তে থাকা দরজার দিকে চেয়ে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কেন না চাইতেও এতটা ভাবতে বাধ্য করছে মন? কেন এক পশলা মেঘ জমে ঝরে পড়ছে আহুতি ভরা ক্রন্দন? তবে কি আবারও ফুরবল হল কারো প্রতি চেতনা? এ কেমন অনুভূতি যার অর্থ নেই কো জানা?
দম বন্ধ করে এক ছুটে নিজের ঘরে ফিরেই দরজা লাগিয়ে দিল অন্বিতা। এখনও সমবেগে কেঁপে কেঁপে উঠছে তার বুক। ডিবডিবে আওয়াজে একনাগাড়ে আর্তনাদ করে চলেছে হৃদয়ে। বোনকে এমন অস্থিরতায় ঘেমে একাকার হতে দেখে ভ্রু কুঁচকাল আনন্দ। হাত থেকে নিচে ছেড়ে দিতেই মিউ বলে অস্ফুট স্বরে ডেকে উঠল চিকু। আনন্দ এগিয়ে গিয়ে অন্বিতার ওড়নার কোণা টেনে ধরে ঝাঁকাল। সাথে সাথেই এক প্রকার লাফিয়ে ছিটকে সরে গেল অন্বিতা। বোনের এরকম গঙ্গা ফড়িংয়ের ন্যায় লাফালাফি বড্ড চোখে লাগল আনন্দর। চিন্তিত গলায় বোনকে উদ্দেশ্য করে বলল, অন্বিতাপু, এভাবে লাফাচ্ছ কেন? ভূত টুত দেখেছ নাকি? অন্বিতা আনন্দকে নিজের ঘরে আবিষ্কার করে বুকে হাত রেখে ফু দিল। মিনমিন করে বলল, তুই এখানে ঘুমোস কি কেন? যেগুলো ম্যাথ সলভ করতে দিয়েছিলাম করেছিস? আনন্দ ঠোঁট উল্টাল, মাথা ডানে বামে নাড়িয়ে বলল, সবগুলো পারিনি দেখেই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর এই চিকুকে দেখো পোচ্চা বিলাই, তোমার বিছানায় আরেকটু হলে পটি করে দিত। অন্বিতা বিছানার নিকটে গিয়ে চিকুকে কোলে তুলে নিয়ে বলল, একদম মিথ্যা বলবি না, ও বিছানায় পটি করার মতো বাচ্চাই না। প্রতিদিন টয়লে করিয়ে আনি, আর নিজে তো লুকিয়ে লুকিয়ে ঠিকই বাচ্চাটাকে আদর করতে আসো মিয়া, আমায় দেখেই বদনাম গাওয়া শুরু। আনন্দ বোকা হেসে মাথা চুলকাল। বিছানায় বসতে বসতে বলল, আচ্ছা ওসব ছাড় না আপু, খিদে পেয়েছে, খাইয়ে দাও। খাসনি এখনো? তোকে না আব্বুর সাথে খেতে বসিয়ে গেলাম। আনন্দ একদফা দাঁত কেলিয়ে মাথা ডানে বামে নাড়াল। বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, হে হে খাইনি, নিজের হাতে খেতে একদম ভালো লাগে না, কোনো স্বাদই পাওয়া যায় না, একদম বিদঘুটে লাগে। তাই তো দুলোকমা খেয়েই উঠে পড়েছি, তুমি ফিরলে তোমার হাতে খাইয়ে নিব বলে। অন্বিতা কপাল চাপড়াতে লাগল। ভাইটা যে কবে নিজ হাতে তুলে খাওয়ার অভ্যেস আয়ত্ত করতে পারবে এই ভেবেই দিশেহারা হয়ে পড়ে সে। তবু প্রশান্তি এটুকুতেই পায়, মায়ের অভাবটা তো কিছুটা হলেও পূরণ তো করতে পারে সে। আজ এভাবে আদরে না রাখলে যে ছেলেটা হুটহাট মায়ের শোকে কাতর হয়ে পড়ত ভীষণ। তখন কিভাবে সামলাতো তাকে? ভার্সিটির লাইব্রেরিতে তিন বান্ধবী গোল হয়ে বসে শুকনো ঢোক গিলে চলেছে এক নাগারে। তাদের সামনের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে 6টার মতো বই। এত এত পড়া জমে রয়েছে অথচ এক্সাম কিনা আগামীকালই। এই মুহূর্তে পাশ করার জন্যে হলেও বইয়ের পাতা যদি ছিঁড়ে ছিঁড়ে জুস বানিয়ে ঢকঢক করে খাওয়া যেত তবে নির্ঘাত তাই করে খেত শিখাবা বলি। দেখতে দেখতে 2 সপ্তাহ যেন পলক ফেলা মাত্রই পেরিয়ে গেল ঝড়ের গতিতে, অথচ কোনো ভিত্তিতে ঠায় দাঁড়িয়ে থাকা হলো না আজও। শিখাবা বলি যখন বইগুলো গিলে ফেলবার তৃতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়ে ঘাম ছুটিয়ে চলেছে এমন সময় শিখার চোখ গেল অন্বিতাতে। অন্বিতা তাদের সাথে বইয়ের দিকে হেলে রইলেও তার দৃষ্টি বইয়ের মাঝেই সীমাবদ্ধ নেই মোটেই। জানালার বাহিরে গাছের কোনো এক ডালের ওপরে বসে থাকা 2 কবুতরের মাঝেই ঘুরপাক খেয়ে চলেছে তার গোলকরন্ধ্র 2টি। শিখা এই দৃশ্য দেখে কপাল কুঁচকাল। কুনুই দিয়ে বাবলি হালকাভাবে ধাক্কা মেরে অন্বিতার দিকে তাকাতে ইশারা করে বলল, এই মোটু, অন্নির কি হয়েছে বলতো? ওর হাবভাব এরকম ভাবুক টাইপ হলো কিভাবে, তাও আবার এইরকম মরণবাচন সময়ে?
বাবলি চোখমুখ কুঁচকে তাকাল। অন্বিতার ঠোঁটে প্রশান্তিমাখা এক চিলতে মিষ্টি হাসি। দৃষ্টি কবুতর জোড়াতেই স্থির। আশেপাশে কোনো কিছুতেই বিন্দুমাত্র মন নেই তার। ভাবখানা এমন, যেন কবুতর দুটির খুনসুটি দেখাই তার প্রধান কাজ। এর বাহিরে পৃথিবীর আর কোনো কাজই যেন বরাদ্দ নেই তার। বাবলির চোখে মুখে চিন্তার ছাপ প্রকট হল। বাবলির কানে কানে ফিসফিসিয়ে সে বলল, হায় হায়, পাতলুরে অন্নি বোধহয় প্রেমের সাগরে ভাসতে শুরু করে দিয়েছে রে। মাগার কুয়েশচন হচ্ছে তার আশিকটা কে? শিখা ভ্রু কুচকাল। বাবলির মাথায় গাঁটটা মেরে বলল, সবসময় তোর এসব ফাউল মার্কা চিন্তাধারা ছাড়া আর কোনো ভাবনাই মনে আসে না, তাই না? গাধি, তোর কি মনে হয় ও প্রেমে পড়ার মতো মেয়ে, যে রোজ একটা করে হলেও ছেলেদের ঠ্যাং ভাঙে সে পড়বে প্রেমে? ইজি টাজোক। বাবলি ঠোঁট উল্টাল, আঘাত লাগা স্থান বরাবর মাথায় হাত বুলাতে বুলাতে মিনমিন করে বলল, বড় কথা এইটা না ও প্রেমে পড়ার মতো কিনা, বড় কথা হইল ও নিজেও একটা মানুষ। মেয়ে হোক ছেলে হোক, যে যেমনই হোক। প্রকৃতিরও একটা নিয়ম আছে বুঝলি, প্রেম সকলের জীবনেই আসে, হোক তা বিয়ের পর নিজের বরের প্রতি কিংবা বিয়ের আগেই কোনো পুরুষের প্রতি। যাকে নিয়ে বাঁচার উন্মাদনা কাজ করে প্রতিটি মেয়ের মাঝেই। বাবলির কথায় কপালের ভাঁজ দৃঢ় রূপ ধারণ করল শিখার। হাজার হোক, বাবলির কথাগুলো মানতে না চাইলেও একেবারে ফেলে দেওয়ার মতন নয়। যার দরুন কিউরিওসিটি ভর করল তার মনেও। অন্বিতার বাহুতে ধাক্কা মেরে শিখা বলল, দোস্ত, বাইরে কি দেখিস? গাছপালা না মানুষ? এভাবে হুট করে ভাবনায় বিচ্ছেদ ঘটায় চমকে ফিরে তাকালো অন্বিতা। আমতা আমতা করে বলল, তেমন কিছু না তো। আমি তো শুধু ওই কবুতর দুটো দেখছিলাম। খুব সুন্দর না? শিখা বাবলি একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, পরক্ষণে সেই দৃষ্টি অন্বিতাতে নিক্ষেপ করে বলল, তুই কি প্রেমে পড়েছিস অন্বিতা? শিখা বাবলির প্রশ্নে চোখ বড় বড় হয়ে এলো অন্বিতার। বিস্ময় এক প্রকার বিষম খাওয়া শুরু করতেই পানির পট এগিয়ে দিল শিখা। অন্বিতা ঢকঢক করে পুরো বোতল খালি করে থামল, তবে কাপা কাপা গলায় বলল, কোনো ধরনের প্রশ্ন করছিস তোরা? এসব কি জিজ্ঞেস করার মতো প্রশ্ন? সেটাই, জিজ্ঞেস করার মতো প্রশ্ন তো নয়। প্রেমে পড়লে তো সর্বপ্রথম আমাদেরকেই তোর ইনফর্ম করার কথা, লুকিয়ে গেলি কেন তবে? বাবলির প্রশ্নে চুপসে গেল অন্বিতার মুখ। নার্ভাসনেসের বশে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশ প্রতিকূলে বুঝে নিয়ে বলল, দেখ দোস্ত, আমি এখনও নিজেই শিওর না। প্রেম কাকে বলে, কেমন অনুভূতি হয় এসবে আমার তেমন কোনো ধারণা নেই। শুধু এটুকু জানি, কোনো এক অদ্ভুত অনুভূতিতে জড়িয়ে পড়ছি আমি। নিজেকে সরিয়ে রাখতে চেয়েও পারছি না আমি উনার থেকে। বলতে পারি সেই অনুভূতির নাম কি? কি এর পরিচয়? শিখা বাবলি একে অপরের দিকে গোলগাল চোখে তাকাল। বাবলির সন্দেহ যে এভাবে বিশ্বাসে পরিণত হয়ে পড়বে তা কল্পনাতীত ছিল শিখার। দুবান্ধবী অসম্ভবকে সম্ভব হতে দেখে মাত্রাতিরিক্ত উত্তেজনায় আষ্ঠেপৃষ্ঠে বন্দী হল অগত্যাই। এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে চেয়ার থেকে লাফিয়ে উঠা মাত্রই পাশে থাকা বইয়ের পাহাড় ধপাস করে পড়ে গেল মেঝেতে।
আশেপাশের প্রত্যেকে বই থেকে থেকে মুখ তুলে তাকালো তৎক্ষণাৎ। অন্বিতা দুহাতে চোখমুখ ঢেকে নিজেকে নিরপরাধী সাব্যস্তের অভিনয়ে লিপ্ত হল। পেছনে থেকে লাইব্রেরিতে অনাকাঙ্ক্ষিত শব্দদূষণ ঘটায় ধমকে উঠলেন লাইব্রেরিয়ান। ক্যাম্পাসের এক কোনায় গুটিসুটি হয়ে ঘাপটি মেরে বসে আছে তিন বান্ধবী। কেউ গালে হাত দিয়ে, কেউ কপাল চেপে ধরে, কেউ বা মাথা নিচু করে। তাদের ওপর ক্রমান্বয়ে উত্তাপ ছড়িয়ে চলেছে রক্তরাঙা সূর্যটা। সে কি নিদারুণ আলো তার! খা খা মাঠ ফেটে উপচে পড়ছে শুনশান নীরবতা। মাঝে মধ্যে একটু পর পর ডেকে চলেছে কাক। তাদের কাকা। ডাকেই নীরবতা থেমে থেমে কেটে আবারও গুমট বেঁধে পড়ছে হঠাৎ করেই। কি করা যায়, কী বা হবে এর পরিণতি ভেবেই কুলকিনারা খুঁজে পাওয়া হয়ে উঠছে না কারো। সবাই জখম ঘুমন্ত কুম্ভকর্ণের ন্যায় ঝিম ধরে বসা এমন সময় নীরবতার জাল ছিন্নভিন্ন করে গলা খাকারি দিয়ে উঠল শিখা। চোখমুখ ইতিমধ্যে গরমের উত্তাপে লালচে ধূসর বর্ণ ধারণ করেছে তার। শিখার মৃদু স্বরে করা আওয়াজে গালে হাত রেখেই আর চোখে তাকালো বাবলি। অন্বিতা মাথা নিচু রেখেই হতাশাগ্রস্ত শ্বাস ফেলল। শিখা কপালের ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলল, হবে না হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। যা করার এবার আমাকেই করতে লাগবে। চল উঠো সবাই, আজ যদি নিশু ভাইয়ের শিশু বের না করছি তাহলে আমার নামও শিখা নয়। শিখার কথায় মাথা উঁচু করে ভ্রু কুচকালো অন্বিতা। বাবলি হতভম্ব হয়ে বোকা বোকা গলায় বলল, কি বলছিস এসব? কি করতে চাইছিস তুই? জানিস না নিশান্ত ভাইয়া ছেলে? ওর আবার শিশু বের করবি কিভাবে তুই? শিখা আবারও বিরক্তিতে কপাল চাপড়াল। অধৈর্য গলায় বলে উঠল, আবে মোটু, কথার কথা বললাম, বুঝিস না কেন? ধুর, আগে ভাবতাম তুই স্রেফ দেখতে শুনতে মোটা, বাট এখন দেখছি তুই মাথাতেও মোটা। বাবলি চটপট উঠে দাঁড়াল। প্রতিবাদী গলায় বলল, পাতুর বাচ্চা, যেমন কথা বলেছিস তেমনই প্রশ্ন করেছি। নিজের ভুল স্বীকার করতে শেখ। সেই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে খালি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আমার পিছেই পড়ে আছিস। নিজে মনে হয় ধোয়া তুলসী পাতা। বিনিময়ে আবারও তেতে উঠল শিখা। এক পর্যায়ে এসে কথা কাটাকাটি থেকে শুরু হলো তুমুল ঝগড়া। শিখা বাবলির এরকম শাকচুন্নিদের মতো চুল ছিঁড়াছিঁড়ি দেখে বসা থেকে উঠে দাঁড়ালো অন্বিতা। এত এত দুশ্চিতার মাঝে অনাকাঙ্ক্ষিত সব ক্যাচাল বিষের মতো ঠেকেছে তার। একে নিজের মনের এমন অদমনীয় অনুভূতি, তার ওপর হাড় কাঁপানো ভয়। এত সব শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বান্ধবীদের অদ্ভুত অদ্ভুত সব রিয়াকশনে মাথাটা চক্কর দিয়ে উঠছে তার। যার দরুন ঘাড়ে ব্যাগ তুলে বিরক্তির বেড়াজালে ক্ষুব্ধ হৃদয় নিয়েই গটগট করে হেঁটে চলল সে। অন্বিতা যখন ক্যাম্পাস থেকে বেরিয়ে ফুচকাওয়ালা মামার দোকান পর্যন্ত পৌঁছেছে এমন সময় হুঁশ ফিরল দুই প্রতিদ্বন্দ্বীর। একে অপরের সাথে ঝগড়ায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে অন্বিতার অগোচরে বেরিয়ে যাওয়াটা চোখে ধরাই দিতে পারেনি তাদের। নিজেদের বোকামির দরুন নিজেদের ওপরই ক্ষিপ্ত হল শিখা বাবলি। অন্বিতাকে থামাতে এক ছুটে পগারপার হল তারাও। চার দেয়ালের মাঝে বন্দি জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে নিশান্ত। বিষণ্ণ মনে জানালার বাহিরেই দৃষ্টির সীমাবদ্ধতা তার। ভেবেছিল ভার্সিটির ক্যাম্পাসে বসে সবার সাথে আলোচনা করে পড়াটা এগিয়ে রাখবে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি আজ।
আফসানা বেগমের এক বাক্যে করা নিষেধে থমকে যেতে হয়েছে তাকে। তার সাফ সাফ কথা, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পূর্বে বাড়ি থেকে কেন বিছানা থেকেও এক চুল পরিমাণ নড়া যাবে না নিশান্তের। মায়ের এমন উদ্ভট টাইপ সংবিধানে ভ্যাবাচ্যাকা খেয়ে চলেছে নিশান্ত। প্রাকৃতিক চাপটা কি তবে বিছানাতেই সারতে হবে এই ভেবেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মন। তবে উপায় নেই, যার দরুন মায়ের এই অদম্য জেদের পরিহাসে ভার্সিটিতে না গিয়ে চার দেয়ালের মাঝেই সীমানা বিস্তৃত হয়ে রয়েছে তার। নিশান্ত বই ফেলে বালিশে ঠেস দিয়ে বসল। পিঠের জ্বালাপোড়া আগে তুলনায় বেশ খানিকটা প্রশমিত হয়েছে অবশ্যই। হঠাৎই প্রকাণ্ড চিৎকারে বেজে উঠল ফোন। নিশান্ত ভ্রু কুঁচকে পায়ের পাশে পড়ে আর্তনাদ করতে থাকা মোবাইলের দিকে তাকাল। দূর থেকেই বোঝা গেল নম্বরটা পরিচিত নয়, আননোন। যার দরুন জখম ধরা শরীরটা চালিয়ে ফোনটা হাতে তুলতে ইচ্ছে হল না আর। নিশান্ত কপালে ভাঁজ ফেলে চোখ দুটো বুজে রইল। ফোনটা ক্লান্ত হয়ে নিশ্চুপ হতেই আবারও আর্তনাদ করে উঠল মুহূর্তেই। নিশান্তের কপালের ভাঁজ দৃঢ়তার সাথে ফুটল আবারও। একরাশ বিরক্তি নিয়ে হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে রিসিভ করে লাউডে দিল সে। তৎক্ষণাৎ ওপাশ থেকে উদ্বিগ্ন গলায় ভেসে আসতে লাগল চিরচেনা কণ্ঠস্বর। ওই ব্যাটটা ফোন ধরস না কেন? বয়রা হলুনি? নিশান্ত অলসতা ভরা কণ্ঠে বালিশে হেলান দিয়েই বলল। সিম কিনছস জানতাম কেমতে? বল কি বলবি? রিভানের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে স্বামী হন্তদন্ত হয়ে বলল। এক্কেরে কেলেঙ্কারি হয়ে গেছে মামা, সব শেষ হয়ে গেছে, বাচন যাইব না আর মাম্মা আয়া। সানির চিৎকারে চোখমুখ কুচকাল নিশান্ত। বা হাতে ফোমের ভলিউমটা কমিয়ে তেতে উঠে বলল। আবে শালা, কানটা কি নিজের বাপের সম্পত্তি পাইছস? চিল্লাইয়া মার্কেট ফাউন যাইব না, কি হইছে সাফ সাফ ভ্যাঙ্গানো বাদ দিয়া কয়া ফেলা ব্যাটটা। পরশুদিন থেইকা ফাইনাল এক্সাম শুরু। সানির মুখ থেকে ফাইনাল এক্সাম শব্দটা কানের পর্দা অবধি পৌঁছতেই বুকটা ধক করে উঠল নিশান্তের। ঘোড়ার বেগে লাফাতে শুরু করল হৃৎপিণ্ডটা তৎক্ষণাৎ। নিশান্তের নীরবতার মাঝেই রিভান পাশ থেকে বলে উঠল। খাইছে কাম। এই চ্যাংরাই নিউজটা শুইন্না ফিউজ হয়া পড়ছে, তাইলে আমাগো কি হইব? আমরা তো পৃথিবী ছাইরা চান্দে যাইয়া সুইসাইড করমু রে সানি লিওন। রিভানের সাথে গলা মিলিয়ে ন্যাকা কান্না জুড়ে দিল সানিও। নিশান্ত দুহাতে চুল খামচে ধরল, চিৎকার মেরে বলল। ধুরো ব্যাটারা, থামা তোগো ভ্যাটকাইন্না মার্কা কান্না। আমি এক্সামের জন্যে আকাশ থেকে পড়িনি, এটা বুয়েট। হুট করে সারপ্রাইজের মতো এক্সাম হওয়ার রেকর্ড মেলা দিনের। মাগার কথা হচ্ছে আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। এখন আল্লাহ আল্লাহ কর যেন হাতটা ভালো হয়ে যায় জলদি জলদি, নাইলে গোল্লা আর্ট করে আসবো অ্যান্সার পেপারে। সানি রিভান টেনশনে থরথর করে কাঁপছিল। নিশান্তের কথায় কিছুটা হলেও আশ্বস্ত হয়ে একসাথে গলা মিলিয়ে বলল। দোস্ত, তুই খারা, আমরা এক্ষুনি ব্যাগবস্তা বাইন্দা আইতাছি। আইজ থেইকা তোর বাড়ি আর আমাগো বাড়ি এক। অমৃতা বাসায় ফিরেছে বহুক্ষণ, সেই তখন থেকে ফুলিয়ে রাখা মুখ নিয়ে চুপচাপ বসে আছে সে। তাকে হাসাবার আর কোনো পথ বাকি আছে নাকি জানা নেই শিখাবাবলির। এই পর্যন্ত কম করে হলেও 10-12টার মতো বুদ্ধি বের করে অ্যাপ্লাই করেছে তারা। কিন্তু আফসোস, শত চেষ্টার পরও কোনো পজিটিভ ফলাফলের মুখদর্শন অবধি হয়নি তাদের। শিখাবাবলি একে অপরের দিকে আহত চোখে তাকাল।
দূর মসজিদ থেকে ভেসে আসতে লাগল মাগরিবের আজান। বাড়ি ফেরার সময় অতি নিকটে, আর 1 মিনিটও অতিরিক্ত হাতে নেই তাদের হাতে। আগামীকালই আবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কোনোরকমে হামাগুড়ি দিয়ে পাশ হলেই বিজয়ী হবে তারা, এরকম ইন্টেনশন নিয়েই আপাতত গা ছাড়া ভাব তাদের। একদিনে বই পড়ে কে পণ্ডিত হয়েছে এরকম একটা ভাবনা নিয়ে পড়াশুনো ফেলে অন্বিতাতে মগ্ন হয়েছিল তারা। কিন্তু এখন যে আর দেরি করা যাবে না। বাড়ির দরজা তাদের ডাকছে অতি সন্নিকটে। যার দরুন বসা ছেড়ে উঠে দাঁড়ালো দুজনই। অন্বিতার মেঘে ঢাকা গোমরা মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে শিখা বলল, অন্নি বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এখন যা বলছি তা মনোযোগ দিয়ে শুন, এটা তোর লাইফ, তোর ডিসিশন। তুই তোর জীবনটাকে কিভাবে সাজাবি সেটা সম্পূর্ণ তোর ওপর। এখন তুই নিশান্ত ভাইয়াকে নিজের মনের কথা বলনি কি না সেটাও তোর ওপরই। আমরা তোর বান্ধবী, হয়তো পাশে থেকে তোকে অভয় দিতে পারব, কিন্তু ভাইয়ার মুখোমুখি তোকেই হতে হবে। শিখার কথার মাঝেই অন্বিতার হাত নিজের মুঠোয় নিয়ে বলল বাবলি, অন্নি বোন আমার, এত ভয় পাস না প্লিজ। দেখ ভাইয়ার মনে কি চলছে সেটা যেমন তুই জানিস না, সেরকম ভাইয়া যে নেগেটিভ রিপ্লাইই দিবে এটারও তো কোনো সিওরিটি নেই, তাই না? আর তোর বর্ণনা শুনে আমার যা মনে হলো, জিজুও কিন্তু তোর প্রতি ফুটবল। আমি বলি কি, তুই আর নিজের মনে কথা চাপিয়ে রেখে ভেতর থেকে ক্ষতবিক্ষত হোস না। যা হওয়ার তা হবেই, তুই বল দে ভাইয়াকে। অহেতুক অপেক্ষা করার কোনো মানেই হয় না। অন্বিতা ছলছল চোখে মুখ তুলে তাকাল। উত্তেজনায় রীতিমতো ক্ষিপ্রগতিতে ছুটে চলেছে তার মন। অসহায়ত্ব ভর করছে বহুগুণ। যার দরুন কাপা কাপা গলাই অস্ফুট স্বরে সে জবাব স্বরূপ বলল, কিন্তু আমি কি করে বলবো রে বাবলি? আমি তো মেয়ে, মেয়েরা কি কখনো আগ বাড়িয়ে নিজের মনের কথা কাউকে বলে নাকি? সেটাই তো সমস্যা অন্নি। এই লজ্জা নামক শব্দটাই আজ অনেকের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো দেখা গেল একটা ছেলে ও একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে ভীষণ, অথচ মুখ ফুটে কথাটার আদান প্রদান না করায় আজ তারা আলাদা সংসারের বাসিন্দা মাত্র। আচ্ছা তুই বল, হোক ছেলে বা হোক মেয়ে, ভালোবাসা কি ছেলে মেয়ে দেখে আগেপ্রে হয় নাকি? না তো। তাহলে প্রপোজ করার বেলায় কেন হবে বলতে পারিস? শিখার কথায় ঠোঁটে ঠোঁট চেপে ধরল অন্বিতা। বুক চিরে বেরিয়ে এলো তার তীক্ষ্ণ দীর্ঘশ্বাস। যার উত্তাপে ক্ষতবিক্ষত হয়ে পড়ে রইল মন। বাবলি অন্বিতার কাঁধে হাত রাখল, অভয় দেবার তাগিদে বলল, তুই এত টেনশন করিস না তো অন্নি। তোর মনে যা আছে তা গিয়ে ডিরেক্ট বলে বস। তোর মতো একটা সুইট কিউট চার্মিং লেডিকে কোনো ছেলে প্রত্যাখ্যান করার সাহস রাখে নাকি? অন্বিতা দ্বিধা ভরা চোখ পলক ফেলল। শিখা বাবলি একে অপরের দিকে একবার তো একবার বিকেল গড়িয়ে সন্ধে নামা প্রকৃতিতে দৃষ্টি ফেলল। উপায় না থাকায় চটজলদি বেরিয়ে গেল দুজনই। অন্বিতা কোল থেকে বালিশ নামিয়ে উঠে দাঁড়াল। অজু করে ওয়াক্তের মধ্যেই নামাজ সেরে বসল। না পারছে পোড়ায় মনোযোগ স্থির করতে, আর না পারছে এই অদ্ভুত সব চিন্তাধারার বেড়াজাল থেকে বেরুতে। দোমনা ভাব নিয়েই অবশেষে বই হাতে উঠে দাঁড়াল অন্বিতা। উদ্দেশ্য নিশান্তের কাছে এক্সামের জন্য হেল্পের বাহানায় গিয়ে মনের সুপ্ত প্রেমাবেগের কথা পারা।
বনকে পাশে পুতুল নিয়ে খেলতে বসিয়ে আগত এক্সামের প্রিপারেশন নেবার লক্ষ্যে খুবই মনোযোগ সহকারে বইয়ে মুখ গুজেছিল নিশান্ত। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দে কিঞ্চিত পরিমাণে ভ্রু কুঁচকে মুখ তুলে তাকাল সে। অন্বিতা দুহাতে বইপুস্তক বুকের সাথে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে আছে। কপালে তার জমেছে বিন্দু বিন্দু ঘাম। চোখে মুখে নিদারুণ অস্থিরতা, যেন একটু পরপরই শুকিয়ে আসছে তার গলা। সেই শুকনো গলাতেই কম্পনরত কণ্ঠে অন্বিতা বলল, আসতে পারি? অন্বিতার গলা পেতেই এক ছুটে পা জড়িয়ে ধরল নুহা। এতে যেন স্বল্প পরিসরে হলেও অস্থিরতা কমল তার। নিশান্ত হাত থেকে বইটা পাশে রেখে মিষ্টি হেসে বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন। অন্বিতা নুহার হাত ধরে বইগুলো টেবিলে রাখল। নিশান্তের বিছানার কোল ঘেঁষে দাঁড়িয়ে বলল, মানে কাল থেকে তো এক্সাম শুরু, তাই আর কি একটু সাজেশন চাইতে এসেছিলাম। বুঝতে পারছি না এক্সাক্টলি কোনটা ছেড়ে কোনটা পড়ব। নিশান্ত অন্বিতাকে বসতে ইশারা করতেও নুহাও বিছানায় উঠে বসল ভাইয়ের পাশে। নিশান্ত চিন্তিত গলায় বলল, আচ্ছা আপনি এখানেই বসুন। আসলে হাঁটাচলা করতে একটু প্রবলেম হচ্ছে তো তাই। আমি আপনাকে সিম্পলি কিছু টাচ দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ কমন পড়বে। অন্বিতা মৃদু হেসে বইগুলো বিছানায় এনে বসল। নিশান্ত সাইড টেবিল থেকে নিজের পাতলা ফ্রেমের চশমাটা নিয়ে চোখে লাগিয়ে কলম হাতে তুলে মার্কিং করতে ব্যস্ত হয়ে পড়ল চটজলদি। যা একটু হলেও মনে গিয়ে লাগল অন্বিতার। কি এমন হতো যদি আরো কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকত? এত কিসের তারা ছেলেটার? প্রায় 1.5 ঘন্টা যাবৎ বইয়ের খুঁটিনাটি সব ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়ে আলোচনার পর এসে থামল নিশান্ত। মুখ দিয়ে হাফ ছেড়ে ভ্রু চুলকে বলল, যেগুলো এতক্ষণ ধরে মার্কিং করে দিলাম সেগুলো ভালো করে দেখে যাবেন ওকে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, পরীক্ষার আগের দিন কখনোই হাতে কলমে প্র্যাকটিস করতে যাবেন না। কোচ সময় সীমিত। এই রাতের ৪৫ ঘন্টার মাঝেই কিন্তু আপনাকে পুরো বইটা একবার রিভাইজ দিতে হবে। ইটস ফাইনাল। আপনি শুধু চোখ বুলিয়ে যাবেন। যেগুলো একেবারেই কঠিন বলে মনে হবে, লাইক আপনার ব্রেইনে এখনও ধরতে পারেননি, সেগুলো হাতে কলমে করবেন, তাও শর্টকাটে, বিস্তারিত করতে যাবেন না। আর বেশি রাতও জাগতে যাবেন না। ভুল, এক্সামের আগের রাতে প্রপারলি ঘুমানোর প্রয়োজন ভীষণ। এই দিন বেশি চাপ নেওয়া মানেই কিন্তু আগে যা যা ব্রেইনে ছিল তা টুপ করে গিলে খাওয়া। আন্ডারস্ট্যান্ড? অন্বিতা নিশান্তের দিকে ড্যাবড্যাব করে চেয়ে মাথা ঝাঁকাল। নিশান্ত আবারও ভ্রু কুঁচকে বলল, মিস অন্বিতা, আপনি বুঝেছেন তো এতক্ষণ কি বললাম? অন্বিতার হুঁশ ফিরল তৎক্ষণাৎ। লজ্জায় মাথা কেটে পড়ে যাবার মতো পরিস্থিতি দাঁড়াল তার। চোখ নামিয়ে মাথাটা আবারও একতরফা ঝাঁকিয়ে সম্মতি জানাল সে। নিশান্ত মুচকি হাসল, পুতুল নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়া নুহার দিকে পলক ফেলে চেয়ে বলল, আচ্ছা তো এখন বাসায় গিয়ে ব্রেইনটাকে একটু রিল্যাক্স দিয়ে পড়তে বসুন। এত বেশি টেনশনের কিছু নেই, বেস্ট অফ লাক। অন্বিতা অস্ফুটস্বরে ধন্যবাদ বলে আবারও নীরবতায় ঝিম ধরে রইল। অন্বিতাকে এখনও উঠে দাঁড়াতে না দেখে কপাল কুঁচকাল নিশান্ত। সামান্য ঝুঁকে এসে মৃদুস্বরে বলল, আপনি কি কিছু বলতে চাইছেন মিস অন্বিতা? নিশান্তের প্রশ্নে মুখ তুলে স্থির দৃষ্টিতে তাকাল অন্বিতা, ভেজা গলায় বলল, আপনার কি কোনো তাড়া আছে এখন? নিশান্ত ঠোঁট বাঁকাল,
ছোট্ট করে শ্বাস ফেলে বলল, না তেমন তাড়া নেই, বাট 3 দিন পর থেকে তো আমাদেরও ফাইনাল এক্সাম, তাই আর কি চাপ চলছে। ভিস আপনি বলুন, সমস্যা নেই, আমি আছি। নিশান্তের প্রত্যুত্তরে দপ করে নিভে গেল অন্বিতার আশার প্রদীপ। এতটা সাহস সঞ্চয় করে এসে লাভ কি হলো তবে? সেই তো মনে চাপা ক্রন্দন মিশ্রিত আবেগ নিয়েই ফিরতে হবে তাকে। কেন 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 তার সাথেই এমন হতে হবে? নিশান্ত কি নিজে থেকে কখনোই বুঝবে না তার মন? জমানো আবেগের মেঘ বৃষ্টি হয়ে কি নামবে না আর তারা? ভেজাবে না ভালোবাসার চাদরে মোড়ানো অন্বিতাকে? দেখতে না দেখতেই কিভাবে যেন পেরিয়ে গেল দুটো মাস। বর্ষার ঋতু বদলে সময়ের সাথে পাল্লা দিয়ে নেমেছে শরৎ। তবুও মাঝে মাঝেই মেঘের নিদারুণ কান্নায় মাতোয়ারা হয়ে উঠে শহর। গাছে গাছে বৃষ্টির ফোঁটায় ভেজা পাতাগুলো ফিরে পায় নতুন করে সতেজতা। বুক ভরে এই হঠাৎ বৃষ্টির গন্ধ নিতেই বিষণ্ণতায় আজ আবারও খুব করে ভুগছে অন্বিতার মন। অনেক তো হল, আর কত অপেক্ষা? অপেক্ষার প্রহর বুঝি আর শেষ হবে না কখনো? অন্বিতা জানালার কোল ঘেঁষে দাঁড়াল। তারিখ কত হবে আজ? 6 নাকি 7? ঠিক মনে পড়ছে না তার। অতিরিক্ত চিন্তার ফলে আবার মেমোরি লস হল না তো? অন্বিতা ঠোঁট উল্টাল। তপ্ত শ্বাস ফেলে দেয়ালের সাথে পেরেক ঠুকে টাঙানো ক্যালেন্ডারটার দিকে স্থির দৃষ্টি ফেলল। 6 সেপ্টেম্বর। ওমা, আজই তো নিশান্তদের পরীক্ষার শেষ দিন। এই দিনটার জন্যেই তো হাজারো ব্যাকুলতা ফেলে অপেক্ষায় কাটিয়েছে সে কত শত প্রহর। উদ্বিগ্ন চোখে চেয়েছিল গত হওয়া প্রতি সময়গুলো। অন্বিতাদের সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হয়েছে প্রায় 1 মাস হল। এতদিনে রেজাল্টও পাবলিশ হওয়া সারা তাদের আশার তুলনায় অতিরিক্তই উন্নতি হয়েছে তার। ফেইল করে আদুভাই হবার মতো প্রিপারেশনও নিশান্তের ছায়ায় ঠাঁই পেয়ে সিজিপিএ 3.46 পাওয়া তো আর চারটিখানি কথা নয়। বাবলি শিখাও খারাপ করেনি, রেজাল্ট যতটা ভেবেছিল তার থেকে 1.5 গুণ ভালো ফলাফল লাভে তারা দুজনও হয়েছিল হতবাক। সে কি দাপাদাপি তাদের! অন্বিতাকে পারলে যেন কোলে উঠিয়ে ছুঁড়ে মেরে পুরো মহাকাশ ঘুরিতে আনত তারা। অন্বিতা ঝটপট চেয়ার থেকে উঠে দাঁড়াল। ঘড়িতে সময় দেখল জলদি করে। এখন সময় 4:25। বিকেল গড়িয়ে এসেছে প্রায়। আকাশে হালকা হালকা মেঘের মেলা জমতে শুরু করেছে সবে। সূর্যের তেজ কমে ধূসর বর্ণ ধারণ করেছে প্রকৃতিটা। তবে কি আজ বর্ষণের ঝুম নেমে আসবে আবারও? প্রেমের জোয়ারে নিজের আর্দ্রতা ছড়িয়ে ভেজাবে কি তবে অন্বিতাকে? চকবাজার মোড়ের পাশে সেই চিরচেনা সরু গলিটায় ঠায় দাঁড়িয়ে আছে 3 বান্ধবী। যেখানে প্রথম দেখা হয়েছিল নিশান্ত অন্বিতার। সেদিন না কেউ কাউকে চিনত আর না জানত। উদ্ভট এক কারণের দরুন অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্টের সহিত মিলিত হতে হয়েছিল তাদের। শিখাবাবলির চোখে মুখে ছেয়ে আছে তাদের বিনিদ্র অস্থিরতা। এই পরন্ত বিকেলে এসেও শুনশান নীরবতায় দগ্ধ হয়ে চলেছে অন্বিতার মন। কখন ফিরবে নিশান্ত? সময় যে আসন্ন। এতক্ষণে তো পরীক্ষা শেষে বাড়ি ফিরে ঘুম দেওয়ার কথা নিশান্তের, অথচ এখনও ভার্সিটি থেকেই ফেরেনি সে। যার দরুন শিখাবাবলির মনে জমছে এক পশলা কালো মেঘ। অথচ অন্বিতার মনে ক্ষীণ আশাটা যেন সময়ের সাথে সাথে হয়ে চলেছে আরও তীব্রতর। পশ্চিমাকাশে সূর্য যখন অস্তপ্রায় এমন সময় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শিখাবাবলির। প্রায় 1.5 ঘন্টা যাবৎ একইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ঝিম ধরে উঠেছে তাদের পা।
অথচ অন্বিতা এখনও আগের মতাই উদ্বিগ্ন চোখে চেয়ে আছে নিশান্তের ফেরার অপেক্ষায়। শিখা জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। দ্বিধাভরা গলায় অন্বিতার কাঁধে হাত রেখে বলল, অন্নি, এবার আমাদের বাড়ি ফেরা উচিত রে। নিশান্ত ভাইয়ার আসার কথা হলে এতক্ষণে ঠিক চলে আসত। এত সময় লাগার কথা ছিল না মোটেই। তুই বরং বাড়ি ফিরে যা রে। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি বল? হয়তো ভাইয়া অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে। তুই না হয় বাড়ি গিয়েই। শিখার কথার মাঝে বাধা হয়ে দাঁড়ালো অন্বিতার হাত। ডান হাতের 5 আঙুল মেলে শিখাকে থামিয়ে দিয়ে সে বলল, তোরা চলে যা শিখা, আমাকে নিয়ে এত চিন্তা করিস না। বাসায় হয়তো আঙ্কেল আন্টি চিন্তা করছে, অনেকক্ষণ তো হলো, এবার যা। আমার বাড়ি ফেরার সময় হলে আমি ঠিকই চলে যাব। শিখা চুপ করে রইল। এই মেয়েটাকে যে শত চেষ্টার পরও কিছুতেই রাজি করানো যাবে না ভেবেই বুক ভারী হয়ে এলো তার। পাশ থেকে উঁচু কণ্ঠে বাবলি মুখ নিঃসৃত ধ্বনি দ্বারা মন্তব্য পোষণ করে বলল, কিন্তু অন্নি, তুই শুধু শুধু এরকম পাগলামি করছিস কেন? যেখানে নিজের ফ্ল্যাটেই নিজের আশিককে পেয়ে যাবি, সেখানে অহেতুক পাওয়া না পাওয়ার ধাঁধায় জিম্মি হয়ে দাঁড়িয়ে থাকার কি আদৌ কোনো মানে আছে? মানে আছে বাবলি, তোরা বুঝবি না। এই জায়গাটা দেখছিস না? ঠিক এই জায়গাটিতেই আমাদের প্রথম দেখা, প্রথম আলাপন, প্রথম কথোপকথন। এই জায়গাটা হয়তো খুবই সাধারণ হতে পারে সবার কাছে, বাট আমার কাছে তার মূল্য অপরিসীম। তোরা যা বাবলি প্লিজ, আমি সময় হলে ঠিক চলে যাব। মাত্র 5 মিনিটের পথ, কিচ্ছু হবে না আমার। অন্বিতার কথায় চোখমুখ কুঁচকে একে অপরের দিকে তাকালো শিখা বাবলি। তাদের নীরবতা ভেদ করে চলেছে মাঝে মাঝে একটা দুটো বাইক। থেমে থেমে মেঘে মেঘে ঘর্ষণে চমকে উঠছে বিদ্যুৎ। বজ্রপাতের আশঙ্কায় থমকে রয়েছে আকাশ। এমন সময় বাবলির ফোনে কল এলো। ভাইব্রেশন মুড অন থাকার পরও টের পেল সে। ভয়ার্ত চোখে ফোনের স্ক্রিনে তাকাতেই কেঁপে উঠল আত্মা। আজ পাত্রপক্ষের দেখতে আসার কথা তাকে। এই রকম একটা গুরুত্বপূর্ণ দিনেও মেয়ে বাহিরে বাহিরে ঘুরে বেরোবে তা কোনো বাবা মাই চাইবে না কোনো কালেই। তবু নিরুপায় ছিল বাবলি। হাজার হোক জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে কোনো উৎসাহ কিংবা পাশে থাকার মতো কাউকে খুব করে প্রয়োজন ছিল, সেখানে বলার আগেই আগ বাড়িয়ে দাঁড়িয়েছিল অন্বিতা। সেই ঋণ কি এত সহজে ভোলা যায়? অন্বিতা কপাল কুঁচকে তাকাল। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যাকুল হয়ে উঠল মন। বাবলির হাত চেপে ধরে থমথমে গলায় সে বলল, বাবলি, আজ না তোকে দেখতে আসার কথা, তুই এখানে কি করছিস? বাবলি অসহায়ত্বে ভরা চোখে তাকাল। চোখের ইশারায় স্পষ্ট সত্যটা ভেসে উঠলেও হাসিতে প্রসারিত করল ঠোঁট। অন্বিতা নিঃশব্দেই বুঝল উত্তরটা। ভারী গলায় তৎক্ষণাৎ শিখাকে উদ্দেশ্য করে বলল, শিখা, বাবলিকে বাড়ি নিয়ে যা। এক্ষুনি মানে এক্ষুনি। আর 1 সেকেন্ডও দেরি নিও। যা। শিখা অন্বিতার ধমকে কেঁপে উঠল। বুকে হাত রেখে বাবলির হাত টেনে ধরে বলল, মোটু চল, সন্ধে হয়ে আসছে প্রায়। ছেলেপক্ষের এতক্ষণে চলে আসাই সারা হয়তো। বাবলি ঠোঁট উল্টাল। অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরতে রওনা হতে হল তাদের। শিখা বাবলি চোখের আড়াল হয়েছে তার 5 মিনিটের মাথায় আকাশে মেঘ ডেকে উঠল অগত্যাই। সাথে সাথেই 1 ফোঁটা 2 ফোঁটা থেকে শুরু হল ভারী বর্ষণ। মেঘের তীব্র কান্নায় কাকভেজা হল শহর।
পথচারীরা যে যার স্থান থেকে সরে দাঁড়ালো ভেজার ভয়। কেউ কেউ অটো কিংবা রিকশা নিয়েই নিজেদের যথাসম্ভব ঢেকে রেখে রওনা হল নিজ নিজ গন্তব্যে। শুধু সরে দাঁড়ালো না অন্বিতা। বৃষ্টির ফোঁটায় ভিজে চুইয়ে চুইয়ে স্বচ্ছ জল গড়াতে লাগল গা বেয়ে। পরনের হালকা নীল পাড়ের শাড়িটা গায়ের সাথে লেপ্টে রইল তার। লম্বা এলো চুলের বিনুনি বেয়ে অঝরে ঝরতে লাগল জলধারা। আশাভরা উদ্বিগ্ন চোখের ছলছল চাহনিতে সেই চিরচেনা মুখশ্রীর ধরা মিলতেই ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল অন্বিতার। নিশান্তের পরনে ভেজা সাদা শার্ট, চোখে স্বচ্ছ সাদা গ্লাসের সেই পাতলা ফ্রেমের চশমা, গালে লেপ্টে থাকা খোঁচা খোঁচা দাড়ি, মাথার সিল্কি ব্রাউন শেইডের চুলগুলো ভিজে টপটপ করে গড়িয়ে পড়ছে বৃষ্টির জোয়ার। ভ্রু কুচকানো স্নিগ্ধ সুসময় ঘেরা চাহনি স্থির হয়ে আছে তার অন্বিতাতে। তাকে চোখের কোটরে আবদ্ধ করতেই থমকে এলো পা। অন্বিতা ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বৃষ্টির পানিতে ভেজা রাস্তায় ছমছমে শব্দের ধ্বনি তুলে নিশান্তের সামনে গিয়ে দাঁড়াল। নিশান্ত বৃষ্টির দরুন ঝাপসা হয়ে যাওয়া কাচের চশমাটা চোখ থেকে খুলে হাতে নিল। প্রশ্নোক্ত গলায় অন্বিতাকে উদ্দেশ্য করে প্রশ্ন করবে তার আগেই থেমে গেল শ্বাস। অন্বিতার হঠাৎ ছোঁয়ায় বক্ষ জুড়ে বেয়ে গেল শিহরণ। এভাবে হুট করে জড়িয়ে ধরায় হতভম্ব হয়ে বাক্রুদ্ধই হতে হল তাকে। অন্বিতা শক্ত করে নিশান্তকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। কেউ প্রশান্তি অনুভবে মত্ত তো কেউ হতভম্বতায় ব্যস্ত। নিশান্তের উষ্ণ বুকে মাথা রেখেই চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল অন্বিতার। অঝরে বৃষ্টি ঝরায় সেই দুফোঁটা নোনা জলের অস্তিত্ব ঠাউর করে ওঠা হল না নিশান্তের। এভাবে বেশ কিছুক্ষণ থেকে নিজেকে সামলে নিয়ে নিশান্তকে ছেড়ে দাঁড়াল অন্বিতা। বৃষ্টিতে ভিজে চিপচিপে হয়ে গিয়েছে দুজনেই। শুনশান গলির নীরবতা ভেদ করে থেকে থেকে আর্তনাদ করে উঠছে মেঘ। সেই নীরবতার পর্দায় মোড়ানো অন্বিতার বুক চিরে বেরিয়ে এলো তীক্ষ্ণ শ্বাস। নিশান্তের চোখে মুখে জমে আছে একরাশ প্রশ্নের ছড়াছড়ি, তবে সেই প্রশ্নগুলো বাক্রুদ্ধতায় স্তব্ধ হয়েই রয়েছে আপাতত। অন্বিতা জিহ্ব দিয়ে ভেজা ঠোঁটটাকেই আবারও ভিজিয়ে নিল। চোখের পলক ঝাপটে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি নিশান। চলবে।